ক্রয়াদেশ কমে ব্যাক টু ব্যাক এলসিতে ভাটা, কারখানার যন্ত্রপাতি আমদানিতেও ধস। আগামীতে রফতানি আয় কমার শঙ্কা, বিনিয়োগ বান্ধব পরিবেশের অভাবকে দুষছেন ব্যবসায়ীরা। 4 বছরে পণ্য বোঝাই 250 কন্টেইনার উধাও, চোরাচালান ও রাজস্ব ফাঁকির অভিযোগে লক করে কাস্টমস। মানতে নারাজ চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ, নিয়ম মেনে ডেলিভারির দাবি। জুনে কমেছে সব ধরনের মূল্যস্ফীতি, শিক্ষা স্বাস্থ্য খাতে শহরের তুলনায় গ্রামে বেশি ব্যয়, তথ্য বিসিবিএস এর। নগরবাসীর খরচ বেশি খাদ্যপণ্যে। বৃষ্টি ও উজানের ঝড়ে কুড়িগ্রামে নষ্ট প্রায় 500 হেক্টর জমির ফসল, ক্ষতি সামাল দিতে সরকারি সহায়তার দাবি কৃষকের, ব্যবস্থা নেয়ার আশ্বাস কৃষি বিভাগের। এবং সৌদি রিয়েল এস্টেট আইনে বড় পরিবর্তন, রক্ষণশীল অবস্থান থেকে সরে আসছে সরকার, বিদেশি নাগরিকরা পাবেন সম্পত্তির মালিকানা অর্জনের সুযোগ। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছে আমি ইমদাদুল হক। রেমিটেন্সে ভর করে রিজার্ভ শক্তিশালী হলেও সেভাবে ঘুরে দাঁড়াতে পারেনি দেশের অর্থনীতি। বাংলাদেশ ব্যাংকের দেয়া এলসির পরিসংখ্যানে মিলেছে এমন তথ্য। গেল অর্থবছরের প্রথম 9 মাসের তথ্যে দেখা যাচ্ছে শুধু ভোগ্যপণ্য, মূলধনী যন্ত্রপাতি ও পেট্রোলিয়াম আমদানি কমেনি, কমেছে ব্যাক টু ব্যাক এলসিও, যা ইঙ্গিত দিচ্ছে আগামীতে রফতানি আয় কমার। ব্যবসায়ীরা বলছেন বিনিয়োগ পরিবেশ নিশ্চিত করতে না পারায় দিনকে দিন বেসরকারি খাতের যে সক্ষমতা কমছে, এরই প্রতিফলন ঘটেছে এলসিতে। এমন মন্দা দশা কাটাতে বিনিয়োগ বান্ধব পরিবেশ নিশ্চিতে নীতি কৌশল সাজানোর পরামর্শ অর্থনীতিবিদদের। নানা টোটকাতেও ঘুরে দাঁড়াতে পারছে না দেশের অর্থনীতি। গেল রোববার বাংলাদেশ ব্যাংক প্রকাশিত এলসি খোলার পরিসংখ্যানে মিলছে এমন তথ্য। সদ্য সমাপ্ত অর্থ বছরের মার্চ পর্যন্ত 9 মাসে মূলধনী যন্ত্রপাতি আমদানি করতে এলসি খোলা হয়েছে $140 কোটি। আগের অর্থ বছরের একই সময়ের তুলনায় যা 3.07% কম, আর এলসির নিষ্পত্তি কমেছে 10%-এর বেশি। এ সময় সবচেয়ে বেশি $1,821 কোটি এলসি খোলা হয়েছে শিল্পে দরকারি কাঁচামাল আমদানিতে, যা আগের অর্থ বছরের একই সময়ে ছিল $1,871 কোটি। শুধু এলসি খোলায় কমেনি, 2.5%-এর বেশি কমেছে নিষ্পত্তিও। এলসি খোলা ও নিষ্পত্তি কমেছে শিল্পে দরকারি মধ্যবর্তী পণ্য আমদানিতেও। গেল মার্চ পর্যন্ত 9 মাসে পেট্রোলিয়াম আমদানিতে এলসি খোলা 5.80% কমেছে, আর নিষ্পত্তি কমেছে 16.34%। সবচেয়ে বেশি শঙ্কার কারণ হয়ে দাঁড়িয়েছে ব্যাক টু ব্যাক এলসি কমার তথ্য। বছর ব্যবধানে ব্যাক টু ব্যাক এলসি নিষ্পত্তি কমেছে 7.93%। রফতানি ক্রয়াদেশের বিপরীতে খোলার পরিমাণ কমেছে আরও বেশি। বেসরকারি খাতে চলতি ঋণের প্রবাহ প্রায় বহু দশকের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে অলরেডি নেমে এসছে। এটার মানে হচ্ছে যে আসলে প্রাইভেট সেক্টরের পক্ষে যেই জরুরি যে র ম্যাটেরিয়াল গুলো, কিংবা আপনার ক্যাপিটাল মেশিনারি বলি, কিংবা ইন্টারমিডিয়েট গুডস অথবা ইন্ডাস্ট্রিয়াল র ম্যাটেরিয়ালস বলি, সবকিছুই আসলে ইম্পোর্ট করার ক্যাপাসিটি কমে গেছে। এবং এই কমে যাওয়ার কারণে আমরা কিন্তু ইকোনমিতে যে ধরনের স্ট্রাকচারাল চ্যালেঞ্জ যেটা নতুন করে এমার্জ করেছে, সেটা থেকে এখনো বেরিয়ে আসতে পারিনি। এই অবস্থায় অর্থ বছরের শুরু থেকে ব্যবসা প্রতিবন্ধকতা দূর করতে সরকারকে তাগিদ দিচ্ছেন অর্থনীতিবিদরা। আমাদের মুদ্রানীতিকে নতুন করে একটু ঢেলে সাজানো উচিত, এবং আমাদের যে প্রাইভেট ক্রেডিট কোড সেটা 6.8% করা হয়েছে, তো সেটাকে আরেকটু বাড়িয়ে আমাদের 10% করতে হবে। আমরা যদি সেক্টর ধরে এবং তার প্রায়োরিটি ওয়াইজ যদি আমরা আমাদের পলিসিটাকে সাজাই, এবং যে সমস্ত পণ্যের ক্ষেত্রে যে কর শুল্ক কমানো হয়েছে বা প্রত্যাহার করা হয়েছে, তো সেই জায়গাতে যদি আমরা সত্যি সত্যি ইম্পোর্টটা বাড়াতে চাই, তাহলে আমার মনে হয় যে এখানে এখন আসলে মার্কেট পলিসির ক্ষেত্রে কিছু ফ্লেক্সিবিলিটির দরকার। শুধু শিল্প কলকারখানায় দরকারি পণ্য কাঁচামাল আমদানিতে এলসি খোলা নিষ্পত্তি কমেনি, কমেছে ডাল, তেল, চিনির মতো ভোগ্যপণ্য আমদানিতেও। গেল জুলাই থেকে মার্চ পর্যন্ত ভোগ্যপণ্য আমদানিতে এলসি খোলা কমেছে 0.19%, আর নিষ্পত্তি কমেছে 2.75%। অন্তরা সেন, সময় সংবাদ, ঢাকা। প্রতিবেদনটি দেখলাম। অর্থনীতির হালচাল ও বিনিয়োগ বান্ধব পরিবেশের বিভিন্ন দিক নিয়ে কথা বলার জন্য আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন বাংলাদেশ চায়না চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মোহাম্মদ খুরশেদ আলম। জনাব খুরশেদ আলম, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে অগ্রিম ধন্যবাদ জানাচ্ছি। শুরুতেই যে প্রশ্নটি আপনার কাছে করব সেটি হচ্ছে যে এই যে
এলসি কমছে, মানে আমাদের দেশে কাঁচামালগুলো আসবে কম, ডোমেস্টিক এবং রফতানিতে সেটার প্রভাব পড়বে, এর কারণটা আসলে কি? আপনাকে ধন্যবাদ আমাকে এখানে সংযুক্ত করার জন্য। আপনি বলেছেন যে আমাদের এলসি কমছে, মানে আমাদের আমদানি কমে যাচ্ছে, এটার অর্থটা কি? এখানে যদি আপনি চিন্তা করেন, এখানে দুইটা জিনিস বোঝায়। তো দুইটার ভিতরে একটা নেগেটিভ, একটা হলো যে আমার নিজস্ব পণ্য আমরা তৈরি করতেছি, আমাদের ভ্যালু এডিশন হচ্ছে, আমরা নিজস্ব পণ্য আমরা অনেক প্রোডাক্ট তৈরি করতেছি, এই জন্য আমার প্রোডাক্ট লাগবে না, একটা। দুই নম্বর হলো যে আপনার মার্কেট খুবই খারাপ, আপনি ভবিষ্যতে কোনো কিছু কেনাকাটা করতে পারবেন না, বেচতে পারবেন না, দেখে আপনি এলসি করে র মেটেরিয়াল এনে ব্যাংকে সুদ দিতে চাচ্ছেন না। এইটা হলো মূল উদ্দেশ্য। তো উদ্দেশ্যের ভিতরে আমি যেটা প্রথম বললাম ওটা বাদ, কেন আমাদের নিজস্ব লোকাল মিলগুলার যেই কোনো পণ্য মিলের কথাই বলেন, সুরক্ষা দেওয়ার মতো কোনো নীতি নাই। গ্যাসের সংকট, বিদ্যুতের সংকট, বিভিন্ন প্রকারের সংকটে মিলগুলো জর্জরিত। না, এই সংকট তো আগেও ছিল, গত 9 মাসের রিপোর্টে এটি না, 9 মাসের রিপোর্ট আর ইদানিংয়ের রিপোর্টটা খুবই ব্যবধান। আপনি একটা জিনিস জানেন, একটা জিনিসের কিন্তু চূড়ান্ত, আপনি যদি একটা জায়গায় কল দিয়ে পানি ভরতে চান একটা ড্রামকে, আস্তে আস্তে সে ভরবে, তাই না? একটা সময় লাগবে। আজকে ইরান সঙ্গে যে ইসরায়েল বা ইউএসের যুদ্ধ হলো, সেটার কিন্তু ফলটা কিন্তু এখন আসতেছে। এখন আসতেছে কেন? আপনি দেখেন সারা বিশ্বে তেলের দাম বেড়ে গেছে, গাড়ির জ্বালানির দাম, সবাই কিন্তু অস্থির যে আমি তেল কিনবো। গাড়িটা কিন্তু মানুষের দেখেন খাদ্য আগে, তারপরে হলো তার যানবাহন, তারপরে বস্ত্র। এখন সে যে আপনার যানবাহন দিয়ে যাবে, স্কুলে বাচ্চাকে নিয়ে যাবে, ডাক্তারের কাছে যাবে, সে গাড়ি তো তার তেল কিনতে হবে, তারপরে সে চিন্তা করবে আমি কাপড়টা কিনবো। তো এখন কত হলো বা যে কোনো জিনিসেরই চাহিদা কিন্তু আপনি যদি হিসাব করেন, আমার হিসাবে 35 to 40% ডিমান্ড কমে গেছে সারা ওয়ার্ল্ড, সারা বিশ্বে। ধনী দেশ বলেন, আমেরিকা বলেন, চীন বলেন, প্রত্যেক জায়গায় কোনো ক্ষমতা একটু কম। কারণ হয়েছে তারা চিন্তা করতেছে তেলের দাম বেড়ে গেছে, এটা আবার কখন গিয়ে কী অবস্থা দাঁড়ায়, এই জন্য তারা এইসব জিনিসে কোনো ইনভেস্ট করতে চাচ্ছে না, কোনো লাক্সারি। আসলে বৈশ্বিক অস্থিরতার কারণেই তারা। একটা, হ্যাঁ। আর আমাদের দেশে যে জিনিসটা আমাদের এখানে আবার একটু বেশি হয়েছে, কারণ হয়েছে যে আমাদের স্থানীয় মিলগুলার উৎপাদন ক্ষমতা খুব কমে গেছে। এখানে যে আমাদের নিজস্ব, যদি আমি একটু কাপড়ের ব্যাপারে বলি, বস্ত্রশিল্প যেটা টেক্সটাইল মিল, এই টেক্সটাইল মিলের ধরেন আমাদের বাংলাদেশে 2020-এ এটার আমাদের নিজস্ব পণ্য উৎপন্ন হইতো 12 বিলিয়ন ডলারের, তখন 16 কোটি লোকের উপরে হিসাব করে। এখন লোক বেড়েছে, এখন আমাদের হওয়ার কথা 13 বিলিয়ন ডলার। মানে আমাদের নিজস্ব পণ্য আমরা উৎপন্ন করে আপনাদের কাছে আমরা ব্যবহার করব, বিক্রি করব দেশের ভেতরে। এটা এক্সপোর্টের কথা বলি না, লোকাল। সেইখানে এখন হচ্ছে 8 বিলিয়ন। দ্যাট মিন 5 বিলিয়ন ডলার আমাদের লোকাল মার্কেট থেকে চলে গেছে। আমাদের অনেক মিল বন্ধ হয়ে গেছে, এবং বন্ধ হচ্ছে। অনেক মিল মালিকরা অস্থিরতা পালন করতেছে মিলগুলো বিক্রি করার জন্য, বা কি করবে অস্থির হয়ে গেছে। কারণ হচ্ছে এর ভিতর দেখেন আপনার, এটা যত দেরি করবে তত তাদের জন্য ভয় বেশি। আপনি বলবেন কেন? যে লোন নিয়েছিল, সে লোনের ইন্টারেস্ট রেট 14%। একটা ইন্ডাস্ট্রির উপরে ব্যাংক লোন 14%। সারা বিশ্বের ধরেন আপনি এগুলা ইন্ডাস্ট্রির জন্য হয় 7-8, সেখানে 14 করে রাখছেন। তাহলে এখন ব্যবসা খারাপ, সে 14% কোথায় থেকে দিবে? অটোমেটিক এই ব্যাংকের টাকা দিতে পারবে না, ফ্যাক্টরি বন্ধ হয়ে যাবে। আগে কত ছিল এটা? আগে ধরে 7-8-9 ছিল, এক ডিজিটে ছিল। কোনো ব্যাংক 7 দিছে, কোনো 8 দিছে, কেউ 9 দিছে, 9-এর উপরে ছিল না। তো আপনার একটা মানে যদি মনে করেন 8-ই ধরি, 8-এর থেকে 14 কত? 6%। সর্বোপরি আমি আপনার কাছ থেকে জানতে চাই যে এই জায়গা থেকে উত্তরণের জন্য কি কি পদক্ষেপগুলো নেওয়া উচিত? না, এখন পদক্ষেপের জন্য আমার দৃষ্টিতে সর্বপ্রথম বাংলাদেশের জ্বালানি, গ্যাস, বিদ্যুতের নিশ্চয়তা দিতে হবে, নিরবিচ্ছিন্ন দিতে হবে গ্যাস বিদ্যুৎ। আপনি 1 ঘন্টা দিবেন, 6 ঘন্টা বন্ধ, এই ধরনের বিদ্যুৎ আমাদের দরকার নেই, তারও মেশিনারি নষ্ট হয়। আমাকে দিতে হবে, আপনাকে একটা নীতিমালা তৈরি করতে হবে। আপনাকে বলতে হবে যে আপনার এলাকায় আমি 3 দিন গ্যাস দিব, 3 দিন দিব না, ঠিক আছে, কিন্তু নীতিমালা চাই আমরা, যে আপনি কতক্ষণ দিবেন। আমাকে বুঝতে হবে, আমার লোকগুলো বসায় বেতন দিচ্ছি। আমাকে বলতে হবে যে আপনি কালকার লোক আসতে না করেন, কালকা কেন ও টাকা খরচ করে আসলো, মিল বন্ধ, আরও লস হচ্ছে। কার জন্য? আপনার নীতির জন্য। আপনি যদি বলে দিতেন যে আগামী 3 দিন আমার এখানে গ্যাস থাকবে না, আগামী 1 বছর গ্যাস পাবেন না, বলে না,
এখনও বলতে পারে, কিন্তু এরকম বহুত কিছু এই নীতিমালা নাই। এক নম্বর হলো সত্যিকারের নীতিমালা গ্যাস এবং বিদ্যুতের জন্য চাই। এখন গ্যাসের কি অবস্থা? এখন যদি গ্যাসের অবস্থা আপনাকে বললে আপনি বিশ্বাস করবেন কি না, আমার কাছে মোবাইলে আমি অনলাইনে সবসময় দেখি, এখন দেখলে তো আমার ধরেন হয়তো প্রেশার ডাউন হয়ে যাবে, নাহলে উঠে যাবে। আমি আপনাকে দেখাচ্ছি যে গ্যাসের অবস্থাটা কি। আপনি দেখেন যে আমরা এটা আপনি দেখতে পান কি না, জিরো একটু পরে দেখেন একদম নিচে কাটাটা, আমার থাকার কথা 10 প্রেশার, এখন আছে আপনার আর 0.7 0.6, মানে একের নিচে, একরকম। হ্যাঁ, একেরকম। দেখেন আমার মিল বন্ধ, আমি আপনাকে দেখাই, সবগুলো মেশিন এখন বন্ধ, আমার লোক বসে আছে। তা আমরা এখন করবোটা কি? আমাদের এই জন্য বললি যে আমাদের একটা নীতিমালা দেন, নীতিমালা দিলে জিনিসটা আমরা বলতে পারি যে হ্যাঁ আমাদের এটা হয়েছে। তো এখন যে জিনিসটা সরকারের কাছে বিদ্যুৎ গ্যাসের আমরা চাই। দ্বিতীয়ত হইল বাংলাদেশে বন্ড মিসইউজ হচ্ছে অজস্রভাবে। মানে আপনারা কি সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা যারা আছেন, যারা সংশ্লিষ্ট কর্মকর্তা আছেন, তাদের সঙ্গে এই কথাগুলো, এই আলাপগুলো কি করেছেন কিনা? না, আমরা তো করেছি। দেখেন আপনি জানেন যে এনবিআরএফ চেয়ারম্যান সাহেব বদল হয়েছেন, আমরা আগের চেয়ারম্যান সাহেবের কাছে গিয়েছিলাম, এখন আবার নতুন একজন আসছেন, উনার কাছে আবার যেতে হবে। তো আমরা কি ব্যবসায়ী করব না শুধু এগুলোর জন্য যাব? আমাদের তো ব্যবসা চালাইতে হবে। আপনাকে যদি বলা হয় যে আপনি এখানে না বসে ওইখানে যান, তা আপনি কোন দিকে যাবেন? তো আমাদের তো কাজ করতে দিতে হবে। এগুলো তো ধরেন আমাদের সব ওনারা জানেন বাংলাদেশে কি পরিমাণ বন্ড মিসইউজ হচ্ছে। এই বন্ড মিসইউজের জন্য আজকে লোকাল টেক্সটাইল ইন্ডাস্ট্রি বসে গেছে, এবং বিদেশিরাও আপনার বাংলাদেশে টেক্সটাইল করতে চাচ্ছে না, যে তোমার এখানে এত বন্ড মিসইউজ হচ্ছে, আমি কোনো পণ্য বানাইলে লোকালি বেচতে পারবো না। ঘটনাটা এরকম যে এগুলাকে দেখার কোনো আপনার কোনো কি বলবো যে কোনো প্রতিনিধি বা কোনো লোক নাই। এখন এই যে বন্ড মিসইউজের কথা বলছেন, এটার জন্য এটার অভিযোগ কি দিয়েছেন কর্তৃপক্ষকে? কর্তৃপক্ষ দেখতেছে না, নিউজ পেপারে আসতেছে না। এই যে দেখেন, যে আমি একটা দেখাই আপনাকে, যেমন একটা নাম দেওয়া আছে যে 19 কোটি ডলারের সে কাপড় পণ্য আমদানি করেছে, 4 কোটি ডলারের রপ্তানি করেছে, 15 কোটি ডলারের তার কাপড় আসে নাই, বিক্রি করে দিছে। এগুলো পেপারে আসে না? এই যে নারায়ণগঞ্জ ব্রাঞ্চ থেকে নারায়ণগঞ্জের ব্যাংকের নাম দিয়ে পার্টির নামও লিখে দিছে। এখন গ্যাস এবং বিদ্যুতের জন্য যেটি আসলে যে সমস্যাগুলো হচ্ছে, আরো কিছু নীতিমালাও তো রয়েছে যে আপনাদেরকে সোলার প্যানেল তৈরি করতে হবে, সেখান থেকে নিজস্ব সোলার প্যানেল তৈরি করবো কোথায় থেকে? টাকা কই? আমার তো ওয়ার্কিং ক্যাপিটাল নাই। আপনারা আমাদের এখানে শুনেন, পলিসিগত ব্যাপারে আমি বলতে গেলে এগুলো ঠিক হবে না, আমি রাজনীতি বুঝি না। আপনাকে বলা হয়েছে বাংলাদেশ ব্যাংকের কাছে এখন অনেক টাকা আছে, বলা হয়েছে কি যে বন্ধ মিলগুলা জন্য টাকা দেওয়া হবে 60,000 কোটি টাকা। বন্ধ মিলে গ্যাস নাই, বিদ্যুৎ নাই, মেশিনও নাই, আপনি সেটা টাকা দিবেন। বর্তমানে যে মিলগুলা ওয়ার্কিং ক্যাপিটালের জন্য, বিদ্যুতের জন্য মরে যাচ্ছে, হসপিটালে আছে, কোরামিন ইঞ্জেকশন দিচ্ছে, আইসিইউতে আছে, এইটা আপনি দেখবেন না। ওই কবরে মারা গেছে 17 বছর আগে, 16 বছর আগে, ওই লাশ নিয়ে এসে এখন আপনি তার পরিচর্যা করবেন। আর আমরা যে হসপিটালে শুয়ে আছি, আমাদের দেখার দরকার নাই। তো নীতি হলো এইটা। আমরা বলি কি যে আপনাকে আসল জিনিস জানতে হবে। আপনি একটা ডিক্লারেশন দিয়ে দিলেন বন্ধ মিলের জন্য আমি টাকা দেব, তো এই জিনিসগুলো তো আজকে দেখেন আমাদের যে আপনার ওয়াইজার্নার কত বাড়ছে, আমাদের রিজার্ভ বাড়ছে। এই যে ডলারও কিন্তু আমাদের রাখা নিরাপদ না, ডলারটাকে কাজে লাগাইতে হবে। যে কোনো জায়গায় আপনি পেট্রোল গ্যাস কিনেন বা পেট্রোল কিনেন, ইনভেস্ট করে দেন, এত টাকা ডলার রাখা ঠিক না, কারণ এটা আইডেল মানি। ডলারটা কিন্তু আপনি রাখতেছেন, দেখাচ্ছেন যে আমার এখানে রিজার্ভ বাড়ছে। রিজার্ভ বাড়াটা বাহাদুরি না। হ্যাঁ, রিজার্ভ বাড়া কোন পর্যন্ত? 3 মাসেরটা আপনি রেখে, 3 মাসের রিজার্ভ রেখে বাকিটা ইউটিলাইজ করতে হবে, অর্থনীতির জন্য ব্যবহার করতে হবে, অর্থনীতি চাঙ্গা করার কাজে লাগাইতে হবে। কোনটা দিয়ে আমার কাজ হবে, কোনটা দিয়ে আমার ভ্যালুয়েশন হবে, সেখানে কাজে লাগাইতে। আপনি শুধু ডলার রেখে দিবেন হবে না। এই যে এখন ধরেন আপনার এলসি হচ্ছে না, আপনি বললেন লোকাল মিলগুলো কেন? আমি র মেটেরিয়াল এনে কী করবো? র মেটেরিয়াল আনলে ব্যাংকের ইন্টারেস্ট দিতে বা রাখতে হবে। আমরা 3 মাসের জন্য এক একটা মিল, আমি টেক্সটাইল মিলের কথা বলি বা অন্য মিল, 3 মাসের র মেটেরিয়াল রাখতে হয়, কোটি কোটি টাকা। এখন ওই অবস্থা নাই, কারণ এটা কস্ট বেড়ে যায়। 3 মাসের জন্য 14% ইন্টারেস্ট দিয়ে পোষায় না। এখন মানে এই প্রশ্নটা করার আগে আমি নিজেকে প্রশ্ন করছি যে এই প্রশ্নটা আপনাকে করা উচিত হবে কিনা, জি বলেন। যে বাইরের দেশের ইনভেস্টর তারা আসলে আকৃষ্ট হবে কিনা। কিন্তু আপনি যেহেতু বলছেন যে গ্যাস এবং বিদ্যুতের যে সঞ্চালন, যে সরবরাহ, সেটি আমাদের সঠিক নেই, তাহলে আমরা দেশেই তো
বাঁচছি না, তাহলে অন্য কেউ কেন আমাদের দেশে ইনভেস্ট করবে? এই জিনিসটা নির্ভর করবে সরকারের নীতিমালার উপরে। দেখেন, আমরা কিছুদিন আগে আমরা একটা চাইনিজ টিমের সঙ্গে বসেছিলাম, সেখানে বলা হয়েছে, আমি তাকে জিজ্ঞেস করলাম তোমরা বাংলাদেশে কেন তুমি ইন্ডাস্ট্রি করো না? তখন একজন দাঁড়ায় বলল 6 বছর আগে আমি কুমিল্লাতে একটা প্লট পেয়েছিলাম, আজ পর্যন্ত আমাকে গ্যাস দেওয়া হয় নাই, 6 বছর আমি ওখানে আর যাবো না। এইটা যদি অবস্থা হয়, আপনি 6 বছর পরে গ্যাস দিবেন বলে এখনও গ্যাস দেন নাই, এগুলার নীতিমালা না। এইসব কথা বললে আপনার বিদেশিরা তো আসবেই না, বরঞ্চ যা আছে নিয়ে চলে যাবে। আপনাকে কথা বলতে হবে প্ল্যানিং করে, আপনি যেটা বলবেন সেটা কাজ করতে হবে। এখন আমাদের প্রধানমন্ত্রী একটা কথা বলেছেন, চীনের মিরের সরাইতে আপনার যে দেওয়া হয়েছে চীনকে, সেখানে বলা হয়েছে 18 মাসের ভিতরে সব কিছু করে দিবেন। তো আমার কাছে একটা প্রশ্ন, যে প্রধানমন্ত্রী কথা বলছেন, মূল্যবান কথা, ওনার কথা রাখতে হবে, কিন্তু জ্বালানি মন্ত্রণালয় কি পারবেন এই 18 মাসে ওখানে 12 কিলোমিটার গ্যাস নিতে পারবেন? কোথায় থেকে দিবেন? আমার ফ্যাক্টরি বন্ধ, আমি আপনাকে দেখালাম 0। এরকম বহু ফ্যাক্টরি আছে বাংলাদেশে, প্রায় 35 থেকে 40% ফ্যাক্টরি এখন বন্ধ গ্যাসের জন্য। তো এখন এই আসলে গ্যাসের বিকল্প অন্য কোনো দিকে কি আমাদের যাওয়ার কোনো সুযোগ না, আছে কিনা? সেটা সময় লাগবে। দেখেন, আমাদের তো এই যে আপনি জানেন বঙ্গোপসাগর আমাদের বিজয় করেছিলাম না, কত বছর, 14 বছর 15 বছর হয়েছে, আমরা কিছু করেছি? পার্শ্ববর্তী দেশ 2 দেশ সেখান থেকে আমাদের গ্যাস নিয়ে যাচ্ছে, আমরা তুলি নাই। আমাদের নিজস্ব গ্যাস তুলি না, আমাদের নিজস্ব কয়লা আছে এখানে। আমাকে চীন দেশের লোক বলতেছে তোমার দেশে কয়লা আছে, কিন্তু আমি কয়লা না উঠাই কয়লা ইম্পোর্ট করতেছি। আমাদের দেশে লোহা আছে, লোহা না উঠে আনতেছি। এগুলো মাটির নিচে রেখে কার জন্য রাখতেছি? আমরা কি মৃত্যুর পরে আমাদের পরের জেনারেশন এসে দেখবে যেখান থেকে কয়লা উঠাচ্ছি? আর আমাদের লোক কষ্ট করতেছে। আমাদের নীতি, আমার মনে হয় যে এখানে যারা নীতি নির্ধারণ করতেছেন, এখানে কোনো একটা ঝামেলা আছে। কারণ হচ্ছে ওনার মধ্যে চাচ্ছে না যে এই জিনিস আমি উঠাই, দেশকে অর্থনীতি চাঙ্গা করি। আমার এখানে পরিষ্কার কয়লা, কিন্তু আমাদের অনেক কয়লা খনি আছে, এখন আপনি উঠে, অথচ আপনি কয়লা ইম্পোর্ট করতেছেন। তা আমরা কী বলবো? এখন এই কয়লা দিয়েও আপনি জ্বালানি করতে পারেন, গ্যাসের পরিবর্তে অনেক সময় কয়লা দিয়েও বয়লার চালানো যায়। কিন্তু আপনার জিনিসটা হইল যে আপনাকে পলিসি দিতে হবে। আবার আমাদের বলা হয় কয়লাতে পরিবেশ নষ্ট হবে, এইসব বলে বলে আমাদের ধ্বংস করার জন্য এইসব জিনিসে আসতেছে। তবে আমার কথা যে সরকারকে আমি বলবো, বা আমাদের প্রধানমন্ত্রীকে বলবো, যে আপনি একটু দয়া করে আপনি যা কমিটমেন্ট করবেন চীনের সাথে বা যে কোনো দেশের সাথেই, আপনি একটু নিজে ভালো করে যাচাই করে নেবেন। আপনার লোকের কথার উপরে আপনি যদি করেন, তাহলে আপনার গুডউইল নষ্ট হবে। কিন্তু সংগঠন হিসেবে আপনারা যারা আছেন, সব সংগঠন মিলে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করা, কথা বলা, বা যারা সংশ্লিষ্ট আছেন তাদের সঙ্গে কথা বলা, কিছু দাবি করা যে এই কাজগুলো আমাদের জন্য দরকার, আমাদের ইন্ডাস্ট্রির জন্য দরকার, সেগুলো কি আপনারা করছেন কিনা? তারা যদি না মানে সেজন্য আপনারা একটু আন্দোলন করা, সেটাও কি করছেন কিনা আপনাদের নিজেদের লাভের জন্য, দেশের লাভের জন্যই? না, দেখেন, একটা সরকার মাত্র নতুন আসছে, কয় মাস হলো। এখন যদি আমরা একটা দাবি তুলি, আমরা যদি রাস্তায় নামি, এটা কি সঠিক হবে? না, রাস্তায় নামার বিষয় না, সুপারিশগুলো কি করা? না, সুপারিশ তো আমরা করতেছি। উনি তো ব্যতিব্যস্ত মানুষ, এখন প্রথম আইসা বহু কিছু তাকে করতে হচ্ছে, বিভিন্ন জায়গায় হাত দিচ্ছে, একটা একটা করে দেখতেছেন। উনি পরিশ্রম করতেছেন, সকাল 9টায় অফিস চলে যান। তো এখন তো উনি তো চেষ্টা করতেছেন, কিন্তু উনি চেষ্টা করলে আপনি চেষ্টা করলেন না, আপনি আশেপাশে সবাইকে চেষ্টা করতে হবে, ওই ধরনের করতে হবে। আমি একটা জিনিস শুনলাম গত পরশুদিন একজনের কাছে, যদি এটা বলা ঠিক না, একটা জিনিস প্রাইম মিনিস্টার নাকি 3 বার রিমাইন্ডার দিচ্ছে, বলা হয়েছে যে এটা আমাকে আপডেটেড জানান। ওই টাইমে হয় না, আবার জিজ্ঞেস করছে যে এটা কী হইল। তা এখন যদি প্রাইম মিনিস্টার যদি বারবার আপনাকে জিজ্ঞেস করে বলার পরে, এটা লজ্জার কথা। তা আপনার কী করতে চেয়ারে বসে, ক্ষমতায় বসে আছেন, কাজ করতে পারেন না? তো আমাদের কথা হইল যে আমাদের যারা আছে চেয়ারে বসে, যেসব ডিপার্টমেন্টগুলো দেখতেছেন, মন্ত্রী পরিষদ থেকে আরম্ভ করে নিচে যারা আছেন, বিশেষ করে সচিব বা অন্য লাইনে যারা আছেন, যারা কাজ করেন, অফিসিয়াল কাজগুলো যারা করেন, এদেরকে আরও সঠিকভাবে কাজ করার জন্য আন্তরিকতা থাকতে হবে, এবং তাদেরকে দেশের প্রতি মমতা, মায়া মমতা থাকতে হবে। আমার দেশকে উন্নতি করো, শুধু দেশের প্রতি ভালোবাসা এবং মমত্ববোধ, দেশত্ববোধ তাদের মধ্যে থাকতে হবে। আমরা আশা করছি গ্যাসের সমস্যার সংকট সমাধান হবে। কুমিল্লাতে আমরা দেখেছি যে 4টি গ্যাস কূপ থেকে আসলে উত্তোলন করা হবে গ্যাস। এখন সেইগুলো যদি হয় এবং দেশের ভিতরে অন্যান্য গ্যাস কূপ যেখানে আছে, গ্যাস যদি আমরা সঠিকভাবে উত্তোলন করতে পারি, তাহলে হয়তো কিছুটা উন্নতির দিকে যাবে বলে আমরা আশা করতেই পারি। এটা যেটা আপনি আশা করছেন, আপনার চিন্তা ঠিক আছে, সেটা হলো আপনি আগে এটা উঠান। আপনি যদি আমাকে দাওয়াত দেন আপনার বাসায়,
আজকে ডিনার করাবেন, আপনি বাজারেই করেন না। বাসায় যাওয়ার পরে ভাই আজকে তো বাজার করতে পারি নাই, মার্কেটে যাওয়া হয় নাই, আমাকে ফিরাই দিলেন, এটা হবে? নাকি আপনি আগে খাওয়ার জিনিসপত্র বাজার টাজার করে না, নিশ্চয়ই বাজার টাজার করে বাস, নিশ্চয়ই এই গ্যাস যে ক্ষেত্র চাচ্ছি। থেকে গ্যাসগুলো উঠিয়ে সমস্যার সমাধান করে নিশ্চয়ই। তারপরে আপনি ইয়েকে ডাকেন, কাকে? ইনভেস্টরকে ডাকেন, এই যে আমার কাছে জি। গ্যাস আছে, আসো আজকে দিব তোমাকে, জি। দেখবেন যে ভরে যাবে দেশ। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকে খুবই অসংখ্য গুরুত্বপূর্ণ ধন্যবাদ। জি। কথা আপনার কাছ থেকে শুনেছি। জি, ধন্যবাদ আপনাকে। আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন বাংলাদেশ চায়না চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মোহাম্মদ খোরশেদ আলম। আমরা যাচ্ছি পরের খবরে, এবার বন্দর বাণিজ্যের খবর। চট্টগ্রাম বন্দর থেকে 4 বছরে আমদানিকৃত পণ্য বোঝাই 250 কন্টেইনার উধাও হয়ে যাওয়ার অভিযোগ নিয়ে বন্দরের সঙ্গে কাস্টমস হাউসের টাগ অফ ওয়ার শুরু হয়েছে। এ নিয়ে সরকারি দুটি গুরুত্বপূর্ণ সংস্থার মধ্যে চলছে পাল্টাপাল্টি অভিযোগের চিঠি চালাচালি। 6 দফায় চিঠি দিয়েও এসব কন্টেইনারের হদিস মিলছে না বলে অভিযোগ কাস্টমস হাউসের। কিন্তু নিয়ম মেনেই 88টি কন্টেইনার ডেলিভারি দেওয়ার পাশাপাশি বাকিগুলো অফ ডক এবং নিলামের জন্য রাখা হয়েছে বলে দাবি বন্দরের। স্বাগত চিবুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। বিদেশ থেকে আমদানি করা যে কোনো পণ্য চট্টগ্রাম বন্দরে আসার পর কাস্টমসের মাধ্যমে শুল্কায়ন সহ নানা প্রক্রিয়া সম্পন্ন হলে ডেলিভারি দেওয়ার রীতি। কিন্তু চট্টগ্রাম কাস্টম হাউসের পক্ষ থেকে বন্দরের কাছে দেওয়া এক চিঠিতে এ ধরনের পণ্য বোঝাই 250টি কন্টেনারের হদিস মিলছে না বলে অভিযোগ তোলা হয়। এর মধ্যে 2021 সালে 83টি, 2022 সালে 61টি, 2023 সালে 40টি এবং 2024 সালে 66টি কন্টেনারের অবস্থান জানা যায়নি বলে চিঠিতে উল্লেখ করা হয়। মূলত চোরাচালান, রাজস্ব ফাঁকি সহ সন্দেহজনক পণ্যের গোপন তথ্য থাকায় এসব কন্টেনার খালাস স্থগিত বা লক করে দেওয়া হয়েছিল। ঝুঁকিপূর্ণ যেসব পণ্য চালান থাকে সেটা প্রি হিস্ট্রি দেখা হয়, ইনফরমেশন ঘাটা হয়, বিভিন্ন ধরনের তথ্য উপত্য যাচাই বাছাই করেই আসলে লক দেওয়া হয় কোনো কনসাইনমেন্ট। এদিকে বন্দরের তথ্য অনুযায়ী কাস্টমসের অভিযোগ তোলা 250টি কন্টেনারে 164টি পণ্য চালানের মাধ্যমে 293 বক্স এফসিএল এবং 83টি পণ্য চালানে এলসিএল কার্গো রয়েছে। এর মধ্যে কাস্টমস আউটপাসের মাধ্যমে 88টি কন্টেনার ডেলিভারি দেওয়া হয়েছে। 70টি কন্টেনার বিভিন্ন প্রাইভেট ডিপোতে হস্তান্তরের পাশাপাশি 131টি কন্টেনার বন্দরের ইয়ার্ডে রয়েছে। এছাড়া কাস্টমসের দেওয়া চিঠিতে 40টি চালানের ভুল বিএল নম্বর দেওয়া হয়েছে বলে উল্লেখ করা হয়েছে। এমনকি একটি কন্টেনারও হারিয়ে যায়নি বলে দাবি বন্দরের এ কর্মকর্তার। এ নিয়ে সোমবার সন্ধ্যায় কাস্টমসকে চিঠিও দিয়েছে বন্দর কর্তৃপক্ষ। কোনো কন্টেনার বা পণ্য চালান মিসিং এই ধরনের কোনো বিষয় কিন্তু এখানে নেই। কাস্টমস কর্তৃপক্ষ কিছু নির্দিষ্ট পণ্য চালানের তথ্য আমাদের কাছে জানতে চেয়েছে, যার পরিপ্রেক্ষিতে আমরা বিস্তারিত তথ্য কাস্টমস কর্তৃপক্ষকে জানিয়েছি। আমদানিকৃত পণ্য বোঝাই কন্টেনার হদিস না পাওয়া নিয়ে বন্দর এবং কাস্টমসের এই চিঠি চালাচালিতে উদ্বিগ্ন বন্দর ব্যবহারকারী ব্যবসায়ীরা। এক্ষেত্রে মিথ্যা ঘোষণায় আমদানিকৃত পণ্য যেমন গায়েব করার নিয়ম নাই, তেমনি আমদানি করা কাঙ্ক্ষিত পণ্য না পেয়ে আমদানিকারকরা পড়ছে ক্ষতির মুখে। এই অবস্থায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মাধ্যমে বিশদ অনুসন্ধান ও তদন্তের মাধ্যমে জটিল এই পরিস্থিতির সুরাহা চান ব্যবসায়ী নেতারা। কন্টেনার উধাও হওয়ার পেছনে দুষ্টচক্র থাকতে পারে এবং এই দুষ্টচক্রের সাথে কারা জড়িত, এর পিছনে কারা ইনভলভ, এটা তো আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীকে বলতে হবে। চোরাচালানির সাথে যুক্ত আছে তারা কিন্তু অনেক সময় কন্টেনারের যে পণ্য, সেটা যে পণ্য নিয়ে আসে সেই পণ্যটা সাধারণত তারা ডিক্লেয়ার দেয় না। আমরা যারা ব্যবসায়ী আছে আমরাও চাই এই ধরনের যে জটিলতাগুলো আছে ভবিষ্যতে যেন না হয়। বছরে চট্টগ্রাম বন্দরের মাধ্যমে আমদানি রপ্তানি পণ্য বোঝাই 34 থেকে 35 লাখ কন্টেনার হ্যান্ডেলিং হয়। এসব কন্টেনার বন্দরের প্রবেশ কিংবা ডেলিভারি নিতে অতিক্রম করতে হয় অন্তত 4 স্তরের নিরাপত্তা বলয়। এমনকি চোরাচালান কিংবা শুল্ক ফাঁকি দিতে মিথ্যা ঘোষণার সন্দেহ হলে এসআইকিউ ওয়ার্ল্ড সিস্টেম সফটওয়্যারের পণ্যের ডেলিভারি আটকে দিয়ে কায়িক পরীক্ষা করে কাস্টমস কর্তৃপক্ষ। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। গেল অর্থবছরের শেষ মাসে কমেছে মূল্যস্ফীতি। মানুষজনের জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির লাগাম টেনে 7.5% নামানোর লক্ষ্যমাত্রা শুরু করা নতুন অর্থবছরের শুরুতেই এমন খবর দিয়েছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বিবিএস। তবে গত মাসেও শহরের তুলনায় গ্রামে শিক্ষা, স্বাস্থ্যসহ খাদ্য বহির্ভূত খাতে বেশি ব্যয় করতে হয়েছে, এমন তথ্যও মিলেছে মূল্যস্ফীতি বিশ্লেষণে।
মূল্যস্ফীতি ৭.৫% নামিয়ে আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করে শুরু করা নতুন অর্থবছরের প্রথম সপ্তাহেই খানিকটা স্বস্তির খবর দিয়েছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বিবিএস। সংস্থাটির মাসিক প্রতিবেদনে জানানো হয়েছে, গেল জুনে দেশের সার্বিক মূল্যস্ফীতি নেমেছে ৯.১৬%, যা ৯.৪১% ছিল আগের মাসে। কমেছে খাদ্য বহির্ভূত খাতের মূল্যস্ফীতিও, যদিও তা এখনও চড়ে আছে যথাক্রমে ৮.৬০% ও ৯.৬১%। তবে গেল মাসেও শিক্ষা স্বাস্থ্যের মতো মৌলিক চাহিদা পূরণে শহরের তুলনায় বেশি ব্যয় করতে হয়েছে গ্রামের মানুষকে। তুলনামূলক কিছুটা কম ব্যয়ই মেটানো হয়েছে খাদ্যপণ্য কেনার চাহিদা, এমন বিশ্লেষণও মিলেছে সোমবার প্রকাশিত বিবিএস এর মাসিক প্রতিবেদনে। দেখা যাচ্ছে গ্রামীণ পর্যায়ে খাদ্যের মূল্যস্ফীতি ৮.৫২% হলেও শহরে এলাকায় হয়েছে ৮.৭৬%। তবে খাদ্য বহির্ভূত খাতের মূল্যস্ফীতি শহর এলাকায় ৯.১৬% হলেও গ্রামে হয়েছে ৯.৮৯%। ইয়ানুর শিফাত, সময় সংবাদ, ঢাকা। দেখছেন এ সময়ের বাণিজ্য। এবার জানাবো ঢাকার পুঁজিবাজারের খবর। চলে যাচ্ছে ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসসির ওয়েবসাইটে আমরা শুরুতেই যেটি দেখতে পাচ্ছি, ডিএসসি প্রধান সূচক যেটি রয়েছে সেটি ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়ে শুরু হয়েছে লেনদেন, এবং ডিএসসি এস ইন্ডেক্স, সরিয়া ইন্ডেক্স যেটি রয়েছে সেটি ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্যে রয়েছে, এবং ডিএসসি বাছাই সূচক যেটি রয়েছে সেটি আসলে নিম্নমুখী প্রবণতার মধ্য দিয়ে রয়েছে। আমরা এ পর্যন্ত দেখেছি যে যেই শেয়ারগুলো বেচা বিক্রি হয়েছে তার মধ্যে 250টির শেয়ার বৃদ্ধি পেয়েছে এবং 79টির শেয়ার আসলে কমেছে এবং 57টির শেয়ার অপরিবর্তিত রয়েছে। আমরা সকাল 10টা থেকে আসলে এই শেয়ার বাজারের লেনদেন শুরু হয়েছে, এবং এই শেয়ার বাজারের লেনদেনে আমরা যে বিষয়গুলো দেখতে চাইব যে মার্কেটের যে কোম্পানিগুলো রয়েছে তাদের মধ্যে সবার উপরে যে বেচা বিক্রি হয়েছে তার মধ্যে বেক্সিমকো ফার্মা, তার শেয়ার সবচেয়ে বেশি টাকার অঙ্কে বেশি বিক্রি হয়েছে। প্রতিটি বেক্সিমকো ফার্মার প্রতিটি শেয়ার বিক্রি হয়েছে 154 টাকা 30 পয়সায়, এবং সর্বোচ্চ 155 টাকা 10 পয়সায় বিক্রি হয়েছে এই শেয়ার, এবং সর্বনিম্ন 149 টাকা 70 পয়সায় বিক্রি হয়েছে প্রতিটি শেয়ার। এবং গতকাল যেটি বিক্রি হয়েছে প্রতিটি শেয়ার 150 টাকায়। এবং দ্বিতীয় অবস্থানে যেটি রয়েছে সিমটেক্স, এই সিমটেক্সের প্রতিটি শেয়ার বিক্রি হচ্ছে 29 টাকায়, এবং সর্বোচ্চ 19 টাকা 90 পয়সায় বিক্রি হয়েছে, এবং সর্বনিম্ন 27 টাকা 30 পয়সায় বিক্রি হয়েছে। এবং গতকাল যে শেয়ারগুলো বিক্রি হয়েছে প্রতিটি 27 টাকা 20 পয়সায়। এবং ড্রাগন সোয়েটার অ্যান্ড স্পিনিং মিলস লিমিটেড যেটি রয়েছে সেটির প্রতিটি শেয়ার বিক্রি হচ্ছে 13 টাকা 40 পয়সায়, এবং সর্বোচ্চ 14 টাকা 40 পয়সায় বিক্রি হয়েছে প্রতিটি শেয়ার, এবং সর্বনিম্ন 13 টাকা 10 পয়সায় বিক্রি হয়েছে প্রতিটি শেয়ার, এবং গতকাল 13 টাকা 40 পয়সায় প্রতিটি শেয়ার বিক্রি হয়েছে। মালিক স্পিনিং মিলসের প্রতিটি শেয়ার বিক্রি হচ্ছে 41 টাকায়, সর্বোচ্চ 41 টাকা 70 পয়সায়, এবং সর্বনিম্ন 40 টাকা 50 পয়সায়, এবং গতকাল 41 টাকা 30 পয়সায় আসলে বিক্রি হয়েছে। এই ছিল আমার কাছে শেয়ার বাজারের সবশেষ খবর ডিএসসির ওয়েবসাইট থেকে। টানা বৃষ্টিতে বান্দরবানের সাঙ্গু নদী 4 দশক ধরে আপনার ফাইন্যান্সিয়াল পার্টনার আইডিএলসি। টানা বৃষ্টিতে বান্দরবানের সাঙ্গু নদী ও বিভিন্ন ছোট ছোট ঝিঝির পানি বেড়ে যাওয়ায় তিন্দু, রেমাক্রে ও নাফাখুম এলাকায় আটকা পড়েছেন পর্যটকরা। বিস্তারিত জানাতে বান্দরবন থেকে সরাসরি যুক্ত হচ্ছে সহকর্মী এনএ জাকির। আমরা সরাসরি তার কাছে যাব। জাকির, আপনার কাছে সর্বশেষ কি তথ্য রয়েছে?
মতো অব্যাহত ভারী বর্ষণ পার্বত্য জেলা বান্দরবানে, এর ফলে একদিকে দেখা দিয়েছে পাহাড় ধসের সংখ্যা, অন্যদিকে দেখা দিয়েছে বন্যারও কিন্তু আশঙ্কা। আমরা সকাল থেকে দেখেছি ভারী বর্ষণ অব্যাহত থাকায় সাঙ্গু মাথামুহুরী নদীর পানি প্রায় 4 থেকে 5 ফিট উচ্চতায় বৃদ্ধি পেয়েছে এবং আবহাওয়া অফিস আমাদেরকে যেটি জানিয়েছে গতকাল রাত থেকে আজ সকাল 6টা পর্যন্ত 128 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রচারণা চালানো হচ্ছে, পাহাড় ধসের ঝুঁকিতে যারা বসবাস করছে তাদেরকে নিরাপদ স্থানে সরে যেতে শহরে মাইকিং করা হচ্ছে। বিভিন্ন উপজেলা নির্বাহী কর্মকর্তাদের মাধ্যমে প্রচারণা চালানো হচ্ছে এবং জেলা প্রশাসন আমাদেরকে যেটি জানিয়েছে বান্দরবান জেলায় 220টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। ঝুঁকিপূর্ণদেরকে আশ্রয় কেন্দ্রে চলে যাওয়ার জন্য বারবার তাদেরকে বলা হচ্ছে। আরেকটি বিষয় জানিয়ে রাখি, টানা 3 দিনের বৃষ্টিপাতের কারণে কিন্তু পাহাড়ি এলাকার জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে, কর্মজীবী মানুষরা ভোগান্তিতে পড়েছে। বিভিন্ন ছোট ছোট সড়কে পানি উঠে গেছে, যাতায়াতে ভোগান্তি পোহাতে হচ্ছে এবং পাহাড়ের পাশে বিভিন্ন জায়গায় মাটি ধসে পড়ার কারণে কিন্তু অভ্যন্তরীণ সড়কগুলোতে যান চলাচলেও বিঘ্ন ঘটছে। তবে প্রশাসন তৎপর রয়েছে, তারা সাথে সাথেই রাস্তার যে মাটি রয়েছে সেগুলি সরানোর চেষ্টা করছে এবং যেসব জায়গায় জলাবদ্ধতা রয়েছে সেগুলো কিন্তু আসলে একটু বেশি ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। মূলত পাহাড়ের বান্দরবান জেলায় প্রায় লক্ষাধিক মানুষ কিন্তু ঝুঁকিপূর্ণ অবস্থায় বসবাস করছে। এই কারণেই যে কোনো সময় তারা আতঙ্কে রয়েছে যে পাহাড় ধসের ঘটনা ঘটলে বা পানি যদি বৃদ্ধি পায় বা বৃষ্টি যদি অব্যাহত থাকে, পানি বৃদ্ধি পেলে কিন্তু বন্যারও একটি আশঙ্কা থেকেই যায়। তো এই ছিল আমার কাছে বান্দরবানের পাহাড় ধস ও বন্যা নিয়ে সবশেষ খবর। বান্দরবান থেকে সহকর্মী এনে জাকির। সচিবালয়ে সাপ্তাহিক ব্রিফিংয়ে কথা বলছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডক্টর জাহিদুর রহমান। সরাসরি যাব সেখানে। রচনা তার সৃষ্টিশীলতার সাথে সেটার মিল খুঁজে পাই। একজন মানবিক মানুষ, একজন মধ্যপন্থী মানুষ, যিনি সব মানুষকে অ্যাকোমোডেট করা, অন্তর্ভুক্তিমূলক সব মানুষকে একত্র করে যে তার যে সাহিত্য আছে সেটা আমরা যে দল এখন ক্ষমতায় আছে, রাষ্ট্রের দায়িত্বে আছে, তারা এটা ফিল করে যে এটা নজরুলের রচনার সাথে এটা ম্যাচ করে। এবং একটা কথা মনে রাখতে হবে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই রাজনীতি জনগণ এবং রাষ্ট্রের কল্যাণ হবে মনে করে বলেই সে সেটা করে। সুতরাং নজরুল বর্ষ আমরা চেষ্টা করব নতুন প্রজন্মের মাধ্যমে নজরুলের সাম্য, তার দ্রোহ সবকিছু ছড়িয়ে দেওয়ার জন্য। দেশের প্রান্তিক জনগোষ্ঠীর বই পড়ার সুযোগ করে দিতে বর্তমানে 76টি ভ্রাম্যমাণ লাইব্রেরি, গাড়ির মাধ্যমে 64 জেলার 368টি উপজেলা ও থানার 3200টি স্পটে কার্যক্রম পরিচালিত হচ্ছে। আপনারা জানেন বিশ্বসাহিত্য কেন্দ্র এই কাজটা করছে এবং এটা সরকারি সাহায্যে আসলে হয়, এটা কন্টিনিউ করছে এবং এটার পরিসর আমরা বাড়ানোর জন্য আলোচনা করছি। আরেকটা জিনিস একটু আপনাদের জানিয়ে রাখি, এটার সাথে যেটা ব্যক্তিগতভাবে এই প্রোগ্রামটা আমি কোঅর্ডিনেট করছি, বিশ্ব সাহিত্য কেন্দ্রের সাথে আমরা স্কুল পর্যায়ে শিশুদের স্কুলে গিয়ে বই পড়ার কর্মসূচি শুরু করতে যাচ্ছি। প্রাথমিক এবং মাধ্যমিক 2 পর্যায়েই এটা শেষ পর্যায়ে আছে প্রস্তুতি। আমরা এই বছর বাকি যে কয়েক মাস আছে আমরা একটা পাইলট প্রোগ্রাম করব কিছু সিলেক্টেড স্কুলে, প্রতি উপজেলার কিছু সিলেক্টেড স্কুল, প্রাইমারি স্কুলে এবং কিছু সিলেক্টেড সেকেন্ডারি স্কুলে এই কর্মসূচি শুরু হতে যাচ্ছে। এই পাইলটের উদ্দেশ্যটা হচ্ছে আমরা চেষ্টা করব যে শিশুরা বই পড়ছে কিনা এবং সেটা ইম্প্যাক্ট কি, মানে বই পড়ে তারা কি কতটুকু মাথায় রাখছে, এগুলো পরীক্ষাও আগেও নেওয়া হতো, এখন নেওয়া হবে। তো আমরা এটা বুঝতে চাই, সেটার উপরে ভিত্তি করে এটা আমরা দেশব্যাপী সব স্কুলে ধাপে ধাপে করতে চাই। উদ্দেশ্যটা খুব সহজ। মাননীয় প্রধানমন্ত্রী সব সময় বলেছেন যে আমরা শিশুদেরকে যত বেশি সৃজনশীল এবং মননশীল কর্মকাণ্ডে এনগেজ করে রাখতে পারবো সেটাই রাষ্ট্রের জন্য ভালো। মানে রাষ্ট্রের দূরবর্তী বিনিয়োগ, যদি এটাকে আমি বিনিয়োগই বলতে চাই, আজকে শিশু ভবিষ্যতের এই রাষ্ট্রের সব দায়িত্ব নেবে, তো সে বই পড়বে, সে খেলবে, সে সংস্কৃতি চর্চা করবে। এটাও একটু জানিয়ে রাখি, সংস্কৃতি মন্ত্রণালয়ের পক্ষ থেকে সারা দেশের সব স্কুলে বিভিন্ন কালচারাল মানে বিষয়ে গান, আবৃত্তি, অভিনয় এগুলো কম্পিটিশন শুরু হতে যাচ্ছে অচিরেই। যেগুলো ওই যে ফুটবল কম্পিটিশন যেভাবে হলো সেরকমভাবে এটা হবে এবং ঢাকায় এসে জাতীয় পর্যায়ে সেটা শেষ হবে এবং আমরা এক্সপেক্ট করি মাননীয় প্রধানমন্ত্রী সেটাই উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করবেন। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় পদ্মা সেতুর অর্জনে এ পর্যন্ত 3400 কোটি টাকার অধিক টোল আদায় ও হালনাগাদ কিস্তি পরিশোধ করা হয়েছে। সেতু কর্তৃপক্ষ আমরা গতদিন বলেছি একটা ডিজিটাল নেটওয়ার্ক তৈরি করছে যার মাধ্যমে টোল আদায় শৃঙ্খলা এবং এটা ইতিবাচক করা যাবে, মানুষের হয়রানি কমে যাবে, একই সাথে সবকিছু মেনটেন করা যাবে। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় 16 জুলাই 2026 তারিখে জুলাই শহীদ দিবস উপলক্ষে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় কর্মসূচি গ্রহণ করেছে। 16 জুলাই 26
সালে সকাল 6টায় রায়ের বাজারে শহীদদের গণকবরে শ্রদ্ধাঞ্জলি এবং রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের পাশে সড়ক দিকে আবু সাইয়েদ মনুমেন্টের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং আলোচনা সভা। আপনারা জানেন 16 তারিখ আমাদের যে গণ অভ্যুত্থান হয়েছে সেটার একটা খুবই সিগনিফিক্যান্ট দিন। আবু সাইদের ভিডিও আমরা দেখেছি। একই দিনে চিটাগাংয়ে ছাত্রদল কর্মী ওয়াসিম নিহত হয়েছেন। মোট 6 জন মানুষ এই প্রথম নিহত হতে শুরু হয়। আমরা সরাসরি ছিলাম সচিবালয়ে, কথা বলছিলেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডক্টর জায়েদুর রহমান। বৃষ্টি ও উজানের ঢলে কুড়িগ্রামে পরপর 2 দফা স্বল্পমেয়াদী বন্যায় নষ্ট হয়েছে প্রায় 500 হেক্টর জমির সবজি সহ বিভিন্ন ফসল। এতে চরম ক্ষতির মুখে নদ নদী অববাহিকার কৃষকেরা। বন্যার পানিতে তলিয়ে সম্পূর্ণরূপে নষ্ট হয়ে গেছে একরের পর একর পটল ও করলা ক্ষেত। ক্ষতিগ্রস্ত পাটসহ অন্যান্য ফসলের ক্ষেতও। 2 সপ্তাহ আগে বৃষ্টি ও উজানের ঢলে কুড়িগ্রামের 9 উপজেলার উপর দিয়ে প্রবাহিত ব্রহ্মপুত্র, ধরলা, তিস্তা ও দুধকুমারের পানি বৃদ্ধি পেয়ে তলিয়ে যায় নদ নদীর অববাহিকা সহ নিচু এলাকা। এতে নষ্ট হয় পটল, শসা, করলা, পাট, বাদাম, আমন, বীজতলা সহ বিভিন্ন ফসল। কৃষকরা জানায় হঠাৎ বন্যায় তাদের ক্ষেত নষ্ট হওয়ায় ধার দেনা করে লাগানো ফসলে উৎপাদিত খরচই তুলতে পারেননি তারা। পানি নেমে গেলে পরবর্তী ফসল চাষে সরকারি সহযোগিতা কামনা তাদের। আমার সব শেষ, ক্ষতিগ্রস্ত মানে আমার কোনো তত্ত্ব ক্যাশ নেই। সরকার যদি সহযোগিতা না করে তাহলে তো আমাদের। তবে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা করে পাশে দাঁড়ানোর আশ্বাস কৃষি বিভাগের। পানি নেমে যাওয়ার পরে সেখানে যে পরবর্তী করণীয় অন্যান্য যে সার্বিক সহযোগিতা এবং পরবর্তীতে মৌসুমে তারা কোন ধরনের ফসল চাষাবাদ করবে সে বিষয়ে কৃষকদেরকে সার্বিক সহযোগিতা প্রদান করা হচ্ছে। কৃষি বিভাগের তথ্য মতে পরপর 2 দফা বন্যায় পানিতে তলিয়ে যায় জেলার 9 উপজেলার 499 হেক্টর জমির সবজি সহ বিভিন্ন ফসলের ক্ষেত। সময় সংবাদ, কুড়িগ্রাম। বৃদ্ধির পর আর দিনাজপুরে কমেনি চালের দাম। বাড়তি দামে কিনতে বাধ্য হওয়ায় বাড়ছে ভোক্তা ব্যয়। চালের বাজারের খবর জানাতে বাহাদুর বাজার মার্কেটে আছেন সহকর্মী গোলাম নবী দুলাল। সরাসরি যাব তার কাছে। চালের দাম কেজিতে 1 টাকা কমলে কিন্তু চিকন চালের দাম কমেনি, বাড়তি দামে কিন্তু ভোক্তারা এসে চাল কিনছেন। আমি এই মুহূর্তে বাহাদুর বাজার চালের পাইকারি মার্কেটে রয়েছি, যেখানে সবচেয়ে বড় এই পাইকারি মার্কেট। তারা বলছেন যে আগের তুলনায় কিন্তু বেচা কেনা অনেক কম বলে তারা জানিয়েছেন, এবং তারা যেটা বলছেন যে ভোক্তারা যে খুচরা বাজারে যে চালের দাম যেটা কমেছে, তারা যে বস্তা প্রতি 50 থেকে 80 টাকা, সেটা কিন্তু খুচরা বাজারে খুব যে একটা প্রভাব পড়েছে সেটা কিন্তু পরিলক্ষিত হচ্ছে না। তবে এই যে চালের বাজার যে বিষয়টি, যারা মিলার তাদের সঙ্গে আমরা কথা বলেছিলাম, তারা যেটা বলছেন যে এখন কিন্তু বড় মৌসুম কাটা মারায় প্রায় শেষ পর্যায়ে। বিশেষ করে ধানের দাম বেশি থাকার কারণে তাদের যে উৎপাদন খরচ সেটা কিন্তু অনেক বেশি পড়ে যায়, এবং এছাড়া সরকারের ঘরে তারা যেটা চাল দিচ্ছেন আতপ এবং সিদ্ধ চাল, সেটা 49 টাকা কেজি ধরে তারা বলছেন বাজারে কিন্তু 46 থেকে 45 টাকা করে পার কেজি বিক্রি হয়। সেই চালটা কিন্তু তারা লোকসান দিয়ে তারা কিন্তু সরকারের ঘরে দিচ্ছেন, এই ধরনের তারা অভিযোগ করেছেন। আর পাইকার যারা, তারা কিন্তু সরাসরি আপনার মিলারদের কাছ থেকেই চাল কিনেন, এবং তারা যেটা বলছেন যে মিলাররা যদি মিল গেটে যে দামে চাল দেয় সেই দাম দিয়ে তারা কিন্তু নিয়ে আসেন, এবং তারা খুব স্বল্প মার্জিন রেখেই কিন্তু চালটা তারা বিক্রি করেন। এইখান থেকে আবার খুচরা যারা বিক্রেতা তারা কিন্তু এইখান থেকে নিয়ে যায়, তারা কিন্তু বিক্রি করেন। তবে যে হারে চালের দাম বৃদ্ধি পায় সেই হারে কিন্তু কমে না, কারণ দিনাজপুর হচ্ছে চালের জায়গা। এবং পাশাপাশি তারা আরেকটি বিষয় যেটা বলেছেন যে সরকারি যেটা নজরদারি সেটা কিন্তু তারা আরও বৃদ্ধি তারা দাবি জানিয়েছেন। যারা ভোক্তা তারা কিন্তু প্রায় বলেন এই কথাটি, যারা সরকার পর্যায়ে যদি নজরদারি বাড়ানো যায় তাহলে চালের যেটি বাজার সেটা কিন্তু মোটামুটি স্থিতি থাকবে বলেই তারা এমনটাই মনে করেন। তো আমার কাছ থেকে বাহাদুর বাজারে চালের সর্বশেষ এই ছিল। দিনাজপুর থেকে গোলাম নবী দুলাল। পেট্রোডলারের শক্তিশালী অর্থনীতির দেশ সৌদি আরব এখন বিদেশি নাগরিকদের জন্য সম্পত্তির মালিকানা অর্জনের সুযোগ তৈরি হয়েছে। রক্ষণশীল অবস্থান থেকে সরে এসে সৌদি সরকার বিদেশিদের মালিকানা দিতে তাদের রিয়েল এস্টেট আইনে বড় ধরনের পরিবর্তন এনেছে।
মরুর দেশ সৌদি আরব, যেখানে একসময় বিদেশিদের জন্য সম্পত্তির মালিকানা ছিল প্রায় অসম্ভব। তবে সময়ের সাথে বদলে গেছে পুরনো সেই বাস্তবতা। বিদেশি বিনিয়োগ আকর্ষণে নীতিমালায় বড় ধরনের পরিবর্তন এনেছে দেশটি। নতুন নিয়মে বিদেশি ব্যক্তি, কোম্পানি এবং অলাভজনক সংস্থার জন্য নির্দিষ্ট শর্তে সম্পত্তি ক্রয়ের সুযোগ রাখা হয়েছে। তবে প্রক্রিয়াটি পুরোপুরি ডিজিটাল। নতুন নিয়ম অনুযায়ী সম্পত্তি কিনতে হলে বিদেশিদের আগে অনুমোদিত সংস্থা থেকে ডিজিটাল আইডি নিতে হবে, খুলতে হবে নিজ নামে ব্যাংক অ্যাকাউন্ট, নিবন্ধন করতে হবে সৌদি মোবাইল নম্বর। দেশটির প্রায় সর্বত্র সম্পত্তি কেনার সুযোগ থাকলেও কিছু গুরুত্বপূর্ণ শহরের জন্য রয়েছে বাড়তি নিয়ম। রাজধানী রিয়াদ, জেদ্দা, মক্কা ও মদিনায় সম্পত্তি কিনতে অতিরিক্ত 2% ফি দিতে হবে। পবিত্র শহর মক্কা, মদিনায় রয়েছে ধর্মীয় বিধিনিষেধও। তবে বিদেশি কোম্পানির ক্ষেত্রে মালিকানার তথ্য প্রকাশ, একজন সৌদি প্রতিনিধি নিয়োগ এবং বড় কোনো পরিবর্তন হলে 15 দিনের মধ্যে তা জানানো বাধ্যতামূলক করা হয়েছে। আইন ভাঙলে শাস্তির বিধানও কঠোর। ভূমি সংক্রান্ত নিয়ম লঙ্ঘন করলে সম্পত্তির মূল্যের সর্বোচ্চ 5% পর্যন্ত জরিমানা, যা 1 কোটি রিয়াল পর্যন্ত হতে পারে। সব লেনদেন হবে অনুমোদিত ডিজিটাল পেমেন্টের মাধ্যমে। বিশেষজ্ঞরা বলছেন, ইউরোপের দেশগুলোর মতো সৌদি আরবেও এখন সম্পত্তির মালিকানা এবং প্রিমিয়াম রেসিডেন্সির সুবিধা পাওয়ার পথ খুলছে বিদেশিদের জন্য। বৈদেশিক বিনিয়োগ বাড়ানো এবং রিয়েল এস্টেট খাতে স্বচ্ছতা নিশ্চিত করতে সৌদির কর্তৃপক্ষের এই নতুন উদ্যোগ কতটা সফল হয় সেটি এখন দেখার বিষয়। আরিফুর রহমান, সময় সংবাদ, সৌদি আরব। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। ক্রয়াদেশ কমে ব্যাক টু ব্যাক এলসিতে ভাটা, কারখানার যন্ত্রপাতি আমদানিতেও ধস, আগামীতে রফতানি আয় কমার শঙ্কা, বিনিয়োগ বান্ধব পরিবেশের অভাবকে দুষছেন ব্যবসায়ীরা। 4 বছরে পণ্য বোঝাই 250 কন্টেইনার উধাও, চোরাচালান ও রাজস্ব ফাঁকির অভিযোগে লক করে কাস্টমস, মানতে নারাজ চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ, নিয়ম মেনে ডেলিভারির দাবি। এবং জুনে কমেছে সব ধরনের মূল্যস্ফীতি, শিক্ষা স্বাস্থ্য খাতে শহরের তুলনায় গ্রামে বেশি ব্যয়, তথ্য বিবিএস এর। নগরবাসীর খরচ বেশি খাদ্যপণ্যে। এই ছিল এই সময়ের বাণিজ্যে। বিশ্বকাপ ফুটবলের মহাযজ্ঞ সরাসরি সম্প্রচার করছে সময় টেলিভিশন। দেখতে চোখ রাখুন সময়ের পর্দায়। এরপর দুপুর 12টার সময় সংবাদ নিয়ে আসছে কিছুক্ষণ পর। সঙ্গে থাকুন সময়।